লেখিকা শর্মিষ্ঠা কর চৌধুরীর হঠাৎ দেখা। ছেলের নাকের ডগায় আরশোলার সুর দুটো ধরে নাচাতে নাচাতে মা বলেছিলাম রিজু, চল ফ্লাইটে যাই, এখন বোঝ। দু চোখ প্রাণপণে বুঝে ছেলের বক্তব্য। আরে ট্রেনে আরশোলা থাকবে কি করে বুঝবো? শুধু আরশোলা নয়, নেংটি ইঁদুর ঘুরলেও অবাক হব না। একটি এক্সপ্রেস ট্রেনে মা আর ভয়ে সিটিয়ে যাওয়া ছেলের কথোপকথন। মায়ের মুখে যদিও মিটিমিটি হাসি। সত্যি বলছি, তোকে না দেখলে বিশ্বাস করতাম না ছেলেরা আরশোলাতে এমন ভয় পায়। ভয়? ভয় আবার কি? কেমন একটা ডার্টি লুক, ফরফর করে ওড়ে, উফ, ডিসগাস্টিং। এইসব বলে একটু আগের নিজের অপ্রস্তুত অবস্থানের পরিবর্তন ঘটাতে তৎপর হয়ে ওঠে একটি স্বনামধন্য ইংরেজি স্কুলের ক্লাস 11-এর রিজু। ধনী ঘরের ছেলে রিজু কোনো দিন ট্রেনে চড়েনি। বন্ধুদের থেকে ট্রেনের হাজারো মজার অভিজ্ঞতা শুনে এই প্রথম ট্রেন জার্নি তার। শুধু তাই নয়, যাতে হাত বাড়িয়ে জিনিস কেনা যায় তার জন্য এসিতে নয়, রিজুর জোড়াজুড়িতে নর্মাল ফার্স্ট ক্লাস চড়ে ও আর ওর মা মামা বাড়ি যাচ্ছে। এই সব কথার মাঝে খুক্ষু হাসির উৎসের দিকে চোখ পড়তেই রিজুর সাংঘাতিক মানে লাগলো। মুখে কিছু না বলে ভুরু দুটো কুঁচকে কড়া চোখে সেদিকে তাকিয়ে নিয়ে সন্তর্পণে ইতিউতি একটু চোখ বুলিয়ে হাতের ইংরেজি উপন্যাসটা খুলে বসল। উল্টো দিকের খুকখুক হাসির অধিকারিণীও একটি বই খুলে মন দিল, যদিও সেটা ইংরেজি নয়, বাংলা। ফার্স্ট ক্লাস কুপে রিজু আর ওর মা ছাড়াও রয়েছেন এক ভদ্রলোক ও তার মেয়ে। রিজুর মা খুব মিশুকে, আলাপ জমিয়ে ফেলেছেন ভদ্রলোকের সাথে। জানা গেল ভদ্রলোক রেলেই আছেন, রেলের পাশেই তাদের যাতায়াত। মেয়েটি পড়ে ক্লাস 9-এ একটি সরকারি স্কুলে। বইয়ের থেকে চোখ তুলে যতবার সামনের দিকে তাকাচ্ছে রিজু, ততবার দেখছে মেয়েটি ওর দিক থেকে ঝটপট চোখ সরিয়ে নিচ্ছে। মেয়েটাকে বুঝতে পারছে না কোন ক্লাসে বিলং করে রিজু। 3 মাস অন্তর পেস্ট কন্ট্রোল, পুজোর আগে প্রতি বছর বাড়ি রং হয় ওদের বাড়িতে আরশোলা তো দূর, একটা পিঁপড়েও অবধি নেই। তার ওপর ডেপমি মার্কা হাসিটা লেগেই আছে দেখে মেজাজটা সমানে ক্ষিপ্ত হয়ে উঠছে রিজুর। অনেকটা পথ এদের সাথে যেতে হবে, ভাবতেই বিরক্ত লাগছে ওর। এমন সময় রিজুর মা মেয়েটির সাথে আলাপ জুড়লেন। মেয়েটি যেন অপেক্ষাতেই ছিল। একেবারে শ্যাম্পেন খোলার মতো ভুরভুর করে নিজের গুণকীর্তন করতে শুরু করলো। সে নাকি গাইতে জানে, আবৃত্তিও শিখছে। কি নির্লজ্জ রে মেয়েটা, একবার বলতেই একটা গান গেয়ে ফেললো। হ্যাঁ, এটা ঠিক যে মেয়েটার গানের গলা অপূর্ব, স্বীকার করতেই হয়। তাই বলে চোখ বুজে পরপর গান গেয়ে যাবে? রিজু দেখলো মাও আস্তে আস্তে গলা মেলাচ্ছেন। বাহ, মা যে এত সুন্দর গান করে জানতো না তো। তখন ওরও একটু একটু করে ভালো লাগতে শুরু করলো পরিবেশটা। মেয়েটির ডাকনাম টাপুর, এও জানা গেল। এমন বেশ কিছুক্ষণ চলার পর রিজু খেয়াল করলো মেয়েটার হাসিটা খুব চেনা চেনা লাগছে। কার সাথে যেন মিল আছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না এই মুহূর্তে। উজ্জ্বল শ্যামবর্ণ রঙের ডান দিকের গালের ওপর একটু বড় লাল তিলটা ভেরি অ্যাট্রাকটিভ। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে ঘড়ির কাঁটা 9টার ঘর ছুলো। ডিনারের ব্যবস্থায় দুতরফই তৎপর হলো। রিজুর মা ওদের পাতে জোর করে তুলে দিলেন ভীম নাগের জল ভরা সন্দেশ। ভদ্রলোক ওনার স্ত্রীর হাতে গড়া আলুর পরোটা তুলে দিলেন ওদের পাতে। খেতে খেতে রিজুর দুম করে মনে পড়ে গেল, ইয়েস, সুস্মিতা সেনের হাসির সাথে মিল আছে খুব। খাওয়া দাওয়ার পর আরেক দফা গল্পগুজবে রিজুও অংশ নিল। এরপর শোয়ার ব্যবস্থা। ওরা দুজনেই ওপরের বার্থে শুলো বলাই বাহুল্য। বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে দুজনেই বই খুলে রাখলো চোখের সামনে। কিন্তু ফাঁক দিয়ে টাপুর যে রিজুকে আলগোছে দেখছে, এটা যে রিজু বুঝতে পেরে গেছে সেটা বুঝতে পেরেই তাড়াতাড়ি বইটা মাথার পাশে রেখে খদ্দরের চাদরটা টেনে নিয়ে উল্টো দিকে পাশ ফিরে শুয়ে পড়ল টাপুর। রিজু প্রথমটা বেশ মজা পেল। তারপর প্রথমে আস্তে করে, তারপর একটু জোরে গলা খাকারি দিল যদি এ পাশ ফেরে এই ভাবনায়। কিন্তু ও গড, উল্টে মা জিজ্ঞাসা করলেন, কি হলো রে, জল খাবি? না না, ঠিক আছে, এই বলে মাকে তো আশ্বস্ত করলো, কিন্তু নিজে আর আশ্বস্ত হলো কই। জেগে রইল যে কতক্ষণ ওদিকে ফিরে তা একমাত্র রিজুর গডই জানেন। শেষে কোনো উপায় না পেয়ে ওর পার্সে থাকা এক টুকরো কাগজে টাপুরের বাড়ির ফোন নাম্বারটা জানতে চেয়ে পেন আর কাগজটা টাপুরের মাথার পাশে হাত বাড়িয়ে চুপচাপ রেখে দিল অনেক রাতে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙতেই চোখ গেল পাশের বার্থে। এ কি, ফাঁকা কেন? মাকে জিজ্ঞাসা করে জানতে পারলো টাপুরা সকালে নাগপুরে নেমে গেছে। খেয়াল করলো ওর মাথার পাশে চিরকুটটা পেন দিয়ে চাপা দেওয়া, তাতে লেখা, আমাদের ফোন নেই।
মাকে বলল, একটু পরে নামছি, দাঁড়াও। মুখ গুজে শুয়ে রইল কিছুক্ষণ। কি যেন একটা হারিয়ে গেল জীবন থেকে। রিজুর মনে হচ্ছিল শুয়ে শুয়ে। এক্সকিউজ মি স্যার, এটা ম্যাডামের বার্থ, আপনি আপনারটায় শিফট হয়ে যান প্লিজ। ট্রেনের অ্যাটেন্ডেন্ট ছেলেটির কথায় অতীত থেকে বর্তমানে ফেরে বছর 40-এর রিজু। এবারও ফ্লাইট মিস করায় পরের দুদিনের মধ্যে কোনো ফ্লাইটে টিকিট না পেয়ে বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেও তৎকালে ট্রেনের টিকিটে ও ট্রেন যাত্রা বহু বছর পর। স্টেশন ছাড়তে শুরু করেছে ট্রেন, যথেষ্ট স্পিড। চেষ্টা করে যখন নামটা পড়তে পারল না, অ্যাটেন্ডেন্ট ছেলেটিকে জিজ্ঞেস করল, কোথায় এলো? জি নাগপুর। একটু চমকে ওঠে রিজু, নিজের মনে একটু মুচকি হাসে। উল্টো দিকে বসে মুখের মাস্কটা খুলে রিজুর দিকে তাকিয়ে একটা হাসি দিলেন প্রায় ওরই বয়সী সহযাত্রীটি। আবার চমকে উঠল রিজু। হাসিটা অবিকল এক, কিন্তু গালের লাল তিলটা সেটা মিসিং। যতটা উত্তেজিত হয়েছিল মনে মনে আবার একটু দমে গেল। তারপর ফট করে মনে হলো, আচ্ছা কসমেটিক সার্জারি করেনি তো? এবার বেশ উৎসাহ নিয়ে নড়ে চড়ে বসল রিজু। রিজু নড়ে চড়ে বসলে কি হবে, মেয়েটির সেদিকে তিলমাত্র হুঁশ নেই। রিজুর মনে হচ্ছে শুরুর শুধুমাত্র ওই সুস্মিতা সেন মার্কা মিষ্টি হাসিটা দিয়ে সহযাত্রীর প্রতি সৌজন্যের কাজটুকু সেরে যেন উদ্ধার করেছে। রিজু মনে মনে একটা তাচ্ছিলের হুম দিয়ে এয়ারপড গুজে চোখ বুজে গান শুনতে লাগলো বলার চাইতে অবশ্য বরং বলা ভালো, শোনার চেষ্টা করতে লাগলো। চোখ যত না বুজে রাখছে তার চেয়ে খুলে রাখছে বেশি, এবং বলাই বাহুল্য সেই নজরদারিটি চলছে অবশ্যই সহযাত্রীর প্রতি। এর মধ্যে রিজুর ব্রেকফাস্ট এসে গেল। মেয়েটি অ্যাটেন্ডেন্টটিকে বলল ওর ব্রেকফাস্ট না দিয়ে একটু পরে দিতে। রিজু খেয়াল করল মেয়েটি বাবু হয়ে গুছিয়ে বসে ল্যাপটপ বের করে বেশ ব্যস্ত হয়ে পড়ল। কোনো দিকে তার নজর নেই। খুব মনোযোগ দিয়ে মিনিট 10 কাজ করার পর ছোট্ট করে গাল ফুলিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর কথা নেই বার্তা নেই, এতক্ষণ ধরে যে রিজুকে যে পাত্তাও দেয়নি সেটা পূরণ করার জন্যই যেন একেবারে দুম করে রিজুর দিকে তাকিয়ে আবার সেই ভুবন ভোলানো হাসিটি দিল। কর্পোরেট সেক্টরের অমন ড্যাম স্মার্ট রিজুর বেশ অস্বস্তি হতে লাগলো। কিন্তু অদ্ভুত তো, এমন করে কেউ তাকায় নাকি রে? যতবার চোখ খুলছে ততবার দেখছে দৃষ্টি ওর দিকেই তাক করা, এবং মেয়েটি যে বেশ মজা পাচ্ছে সেটাও পরিষ্কার। এমন সময় মায়ের ফোন এলো রিজুর কাছে। হ্যাঁ মা, ট্রেন অন টাইম চলছে, ব্রেকফাস্ট জাস্ট দিয়ে গেল, তুমি খেয়েছো? এখন চাই খাওনি? কি আশ্চর্য, অ্যান্টাসিডটা খেয়েছো তো নাকি সেটাও হয়ে ওঠেনি? নিচু গলায় বললেও বেশ বোঝা যায় শাসনের সুরে কথাগুলো বলে রিজু। রাগ করছি না মা, বোঝো তো তুমি সব কিছু। আফটার ব্রেকফাস্ট ওষুধগুলো সময় করে খেতে হবে তো নাকি? এবার রিজুর গলা বেশ নরম। এরপর নেটওয়ার্ক ভালো না থাকায়, হ্যালো, হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি না। এর বেশি কথাবার্তা আর বেশি হতে পারেনি। ফোনটা কেটে ব্রেকফাস্ট ট্রেটা টেনে নেয় রিজু। যাক, বাঙালি পুত্র সন্তানরা শেষ পর্যন্ত মানুষ হয়ে উঠছে দেখে ভালো লাগলো। ফোনটা নিয়ে খুটখুট করতে করতে বলে মেয়েটি। বাটারের সিলটা টেনে খুলতে খুলতে রিজুর হাতটা থেমে যায়। বাংলায় কথা বলছে, তার মানে বাঙালি। আরে কিয়া বাত! ভিতরে ভিতরে বেশ উত্তেজিত, কিন্তু সেটা তো এখনই চট করে বাইরে প্রকাশ করা যাবে না। তাই হালকা হেসে ভুরু কুচকে জিজ্ঞেস করে, মানে? রবি ঠাকুরের বিখ্যাত কবিতা বঙ্গমাতার শেষ কটা লাইন মনে পড়ে গেল। 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। যদিও কোটির সংখ্যা বহুগুণ বেড়েছে, কিন্তু সত্যিটা বদলায়নি বলে আমার বিশ্বাস ছিল। আপনি সেটা ভাঙলেন, অজস্র ধন্যবাদ আপনাকে সেজন্য। মুখ তুলে মজার সুরে বলল কথাগুলো। তারপর হাত দুটো নমস্কারের ভঙ্গিতে জোড়া করে বলল, অপরাধ নেবেন না, মা ছেলের একান্ত ব্যক্তিগত কথাগুলো না চাইতেও কানে এসে গেল, সেই হিসেবে কথাগুলো বললাম, প্লিজ কিছু মনে করবেন না। মুচকি হেসে রিজু ব্রেকফাস্টে মন দেয়। মেয়েটির হিউমার সেন্স দেখে আরও বেশি উত্তেজনা বোধ করছে এখন। হাসির সাথেই খুনসুটি স্বভাবটাও যেন মিলে যাচ্ছে। একটু পরে রিজুর চা নিয়ে এলো যে ছেলেটি, সে মেয়েটি ব্রেকফাস্টটাও নিয়ে এলো। রিজু ভেবেছিল চা খেতে খেতে আলাপটা বাড়াবে, ঠিক এমন সময় একটা ফোন আসতেই মেয়েটি খেতে খেতে আবার ল্যাপটপ খুলে বসে। কানে ফোন নিয়ে কথা বলতে বলতে কিছু মেল চালাচালি হলে বোঝা গেল। ফোনটা রেখেও মেয়েটি খুব ব্যস্ত রইল ল্যাপটপে।
খাবারটা তখনও শেষ হয়নি। একটা মাছি উড়ছে, উড়তে উড়তে ঠিক খাবারের ওপর গিয়ে দুবার পাক খেয়ে বসে পড়ল। রিজুর দেখে খুব অস্বস্তি হয় এই সব। খবরের কাগজটা দিয়ে রিজু মেয়েটির অলক্ষ্যে হাওয়া করে মাছিটা উড়িয়ে দিল। কিন্তু মাছির যা স্বভাব, সে তো তার টার্গেট ঠিক করে ফেলেছে। সে আবার গিয়ে খাবারের ওপর বসল। আপনার খাবারটা মাছি বসছে। মেয়েটি ল্যাপটপের দিকে তাকিয়ে হাত দিয়ে একবার ওটাকে উড়িয়ে দিল, তাকালো না। আর মাছি, সে বেটাও যেন বুঝতে পেরেছে খাবারের মালকিনের তাকে নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। সে মহা আনন্দে আবার ও টার্গেটের ওপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটির কোনো হেলদোল নেই, কাজে ভীষণভাবে ডুবে রয়েছে বোঝা গেল। রিজু এবার উপযাজক হয়ে ট্রের ওপরে কাগজটা হালকা করে রেখে দিল। অন্য অবাঙালি সহযাত্রী দুজন সেই যে ট্রেনে ওঠা থেকে আবার বাড়তে চড়েছে, তাদের বোধহয় প্রকৃতিও ডাক দেয় না। কিছু ঘুমোতেও পারে এরা। বাপ রে বাপ! এইসব ভাবনার মাঝেই ওর মনে হয়, যাকগে, একদিকে ভালোই হয়েছে, নেমে এলে আবার সেই ঘাড়ের ওপর বসে না জানি কি বকর বকর করতো, কে জানে। রিজু কিন্ডলটা খুলে পড়ার চেষ্টা করতে লাগলো। মন বসলো না। খেয়াল করে দেখলো প্রায় 12 মিনিট ধরে একটাই পাতা খুলে রেখেছে। মনে মনে ধুস বলে ব্যাকপ্যাকে চালান করে দিল ওটা। তারপর কানে আবার এয়ারপডটা গুঁজে গান শুনতে লাগলো, দৃষ্টি বাইরের দিকে। এবার সহযাত্রিনীটির কাজ শেষ হলো মনে হয়। সেও ল্যাপটপটা ফাইনালি সরিয়ে ব্রেকফাস্ট ট্রেটা টেনে নিয়ে বসলো। খুব যত্ন করে খবরের কাগজটা ভাঁজ করে রিজুর দিকে এগিয়ে বলল, থ্যাঙ্কস। রিজু মুখে কিছু বলল না, মুচকি হেসে খবরের কাগজটা হাতে নিয়ে সরিয়ে রাখলো। কিন্ডল পরে সুখ পান? সেই ভুবন ভুলানো হাসিটি দিয়ে জিজ্ঞেস করলো মেয়েটি। উপায় কি? আমার তো এক এক সময় এক এক রকম বই পড়তে ইচ্ছে করে, সবগুলো নিয়ে ক্যারি করতে হলে তো হয়েছিল আর কি। হাসতে হাসতে বলে রিজু। হাসিতে যোগ দেয় মেয়েটি। ব্যাগ থেকে একটা উপন্যাস বের করে। আমার বাবা হাতে বই চাই, বইয়ের গন্ধ ছাড়া আবার বই হয় নাকি? এই বলে বইয়ের একটা পাতা খুলে লম্বা করে শ্বাস নেয়। রিজু মেয়েটির চোখে মুখে অদ্ভুত এক ভালো লাগার আমেজ দেখতে পায়। সেটা ঠিকই, কিন্তু যে হারে বইয়ের দাম বাড়ছে, এরপর কিন্ডল ছাড়া গতি হবে না আমাদের মতো বই পোকাদের, সেটা মিলিয়ে নেবেন। খানিকটা ঠিকই বলেছেন। বাপরে, বড় বড় পাবলিশিং হাউসগুলো বইয়ের যা দাম করেছে ইদানিং। সায় দেয় মেয়েটি। বাই দ্য ওয়ে, আমি রিজু চ্যাটার্জি, কলকাতায় থাকি। ও আচ্ছা। স্মিত মুখে এই বলে বইয়ে ডুবে যায় মেয়েটি। ভেবেছিল ওর নিজের নামটা বললে মেয়েটিও নিশ্চয়ই নিজের পরিচয় দেবে। যাচ্ছিলে কোথায় কি? কিন্তু রিজু আর কথা বাড়ানোর সুযোগ পায় না। তবে মেয়েটির হাতে বাংলা উপন্যাস দেখে মনের কোণে উকি দেওয়া ক্ষীণ আশাটা আর একটু স্ফীত হয় যেন। 12:30 নাগাদ লাঞ্চ চলে আসে। মেয়েটির অর্ডার ছিল ভেজ, কিন্তু দেখা যায় ভুলে নন ভেজ অ্যালট হয়েছে ওর বার্থ নাম্বারের সাথে। যথারীতি ভীষণ বিরক্ত রাগ হয় মেয়েটির। বলে খাবার ফেরত নিয়ে যেতে। রেলের স্টাফ ছেলেটিও খুব বিব্রত বোধ করে, বারে বারে ক্ষমা চায়, কিন্তু মেয়েটি এই খাবার খাবে না বলে বদ্ধপরিকর। এবং তখনই মেল করে কমপ্লেন করবে বলে ফোন বের করে মেয়েটি। ওপরে বার্থে দুজন নিজেদের টিফিন ক্যারিয়ার থেকে পরোটা, আচার, ভুজিয়া, লাড্ডু নিয়ে সাজিয়ে বসে খাচ্ছে। আর খাবারের সাথে সাথে যেন ওদের কথাগুলো গিলছে, যেন টিভিতে কোনো সিরিয়াল দেখতে দেখতে দুপুরের খাবার খাচ্ছে। এমনই নির্বিকার চিত্তে খাবার চিবিয়ে চলেছে। রিজু এমনিতে ভেজ খুব একটা পছন্দ করে না, কিন্তু রাস্তাঘাটে খুব প্রয়োজন না পড়লে ননভেজ খায় না। রিজু খুলে দেখে ওর ভেজ থালি এসেছে। ও এবার ফিল্ডে নামে। কাচুমাচু ছেলেটির মুখ দেখে ভারী মায়া হয় ওর। মেয়েটিকে থামিয়ে দিয়ে শান্ত স্বরে বলে, বলছি লাঞ্চ ফেরত দিলে খাবেন কি? সাথে কিছু আছে? মেয়েটি রিজুর এমন শান্ত গলার স্বরে আরও যেন রেগে যায়। আছে, জল আছে, তাই খাবো, আপনি খান না আপনারটা। শুনুন, রাগারাগি করলে খিদে বাড়বে বই কমবে না। আপনি আমার থালিটা নিন। এটা ভেজ আছে, আমি ওটা খেয়ে নিচ্ছি। খুব শান্তভাবে উত্তর দেয় রিজু। একটু চুপ করে যায় মেয়েটি, তারপর আবার তেড়ে ফুঁড়ে ওঠে। কেন? আমি কেন আপনার খাবারটা খাবো? এরা এতগুলো করে টাকা নেবে আর সার্ভিসের বেলা লবডঙ্কা দেবে? রিজু মেয়েটির চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকে। বলে, শুনবেন এই জন্যই যে তাতে আপনার সমস্যাটা মিটবে। রাগটা হয়তো কমবে না, কমার দরকারও নেই। পরে না হয় ধীরে সুস্থে কমপ্লেন লজ করবেন। এখন বসুন, শান্ত হন, যা বলছি সেটা শুনুন। তারপর ছেলেটির দিকে তাকিয়ে ওকেও বেশ কড়া করে ধমক দিতে থাকে। ধমকের মাঝেই মেয়েটিকে বুঝতে না দিয়ে ইশারায় ছেলেটিকে চলে যেতে বললে ছেলেটি প্রায় নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায়। মেয়েটি সেটা দেখে বলে, দেখলেন দেখলেন, আপনার কথাগুলো ঠিক করে শুনলো না, কি অসভ্য। আরে ছাড়ুন তো, বাদ দিন। দেব আমিও কড়া করে একটা কমপ্লেন ঠুকে? এখন আসুন, খেয়ে নি। মেয়েটা এখন প্রায় শান্ত। সাদেকি অফিসে ওকে সকলে মিস্টার কুল বলে। মেয়েটি খাবারের ফয়েল পেপারগুলো খুলতে খুলতে জিজ্ঞেস করে রিজুকে, ননভেজ খেতে অসুবিধা হবে না তো?
রিজু সে কথার সরাসরি উত্তর না দিয়ে প্রতি প্রশ্ন করে, আপনি কি টোটাল ভেজিটেরিয়ান? না, বাট যখন ট্রাভেল করি তখন ভেজই প্রেফার করি। মিষ্টি হেসে জবাব দেয় মেয়েটি। মি টু, রিজুও মিষ্টি হাসি সহ রিপ্লাই করে। ও রিয়েলি? দুজনের এই মিলটা দেখে মেয়েটি যে বেশ মজা পেয়েছে বোঝা যাচ্ছে। তাহলে দুজনে ভাগ করে খাই যদি, আপনার আপত্তি নেই তো? এবার রিজুর তো আরও খুশি। দুজনে মহানন্দে লাঞ্চ সারে ভাগাভাগি করে। পনির খেতে খেতে রিজু বলে, এটা আর একটু শক্ত হলে বাড়ি বানিয়ে ফেলা যেত কিন্তু, কি বলেন? মেয়েটি শুনে হাসতে হাসতে প্রায় বিষম খাওয়ার জোগাড়। রিজু তাড়াতাড়ি জলের বোতলটা এগিয়ে দেয়। খেতে খেতে জানতে পারল মেয়েটিও আগের দিনে ফ্লাইট মিস করেছে, তাই বাধ্য হয়ে ও তৎকালে টিকিট কেটে ফিরছে। থাকে মুম্বাইতে, ওখানেই চাকরি করে। কিন্তু এত কথা বলল, নামটা কিছুতেই বলছে না তো। রিজুও আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে গিয়েও করতে পারছে না। কোথাও গিয়ে মনে হচ্ছে থাক না, শেষ পর্যন্ত দেখা যাক। বর্তমান যুগে সাহিত্য সংস্কৃতি নিয়ে টুকটাক কথাবার্তার পর মেয়েটি শোয়ার ব্যবস্থা করে। শুয়ে শুয়ে বই পড়ছে, পা নাড়িয়ে নাড়িয়ে। বেশ মুডে আছে বোঝা যাচ্ছে। একটু পরে ঘুমিয়েও পড়ে। রিজু লাঞ্চের পর একটা সিগারেট না খেলে ওর ঠিক ভালো লাগে না। আজকে গল্প করতে করতে ইচ্ছেটাই ঠিক হয়নি। এমন তো চট করে ওর হয় না। একমাত্র যেদিন বাড়ি থাকে মায়ের সাথে গল্প করতে করতে এমন হয় ওর। বেশ অবাক লাগে ওর নিজের কাছেই। এবার ইচ্ছেটা একটু মাথাচাড়া দিয়ে উঠছে। বেরিয়ে আসে তাই কেবিন থেকে। মৌজ করে একটা সিগারেট খেয়ে মায়ের সাথে কথা বলে। আরও গোটা কয়েক জরুরি ফোন সেরে যখন কেবিনে ফেরে আর ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাবে আশা করছে। সিগারেট খেতে খেতেই ঠিক করে নেয় যেভাবে হোক মেয়েটির নাম জানতেই হবে। কেবিনে ফিরলে দেখে মেয়েটি চুপটি করে বসে আছে হাঁটু মুড়ে, মাথাটা জানলার দিকে হেলান দেওয়া। বুঝতে একটু অসুবিধা হয় না কিছু একটা সমস্যা হয়েছে। জিজ্ঞেস করার আগেই মেয়েটির একটা ফোন আসে। হ্যালো, হ্যাঁ পেয়েছো? একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করে, কোথায় পেলে? ও গড, ভালো করে দেখেছো তো? কোথাও কিছু হয়নি তো? ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি আর ঘন্টা দুয়েক। মুখটা থমথমে করে বসে মেয়েটি। রিজু বলে, অলোকে? ছাড়া আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। মেয়েটিও মাথা নেড়ে হ্যাঁ বলে। স্টেশনে নেমে রিজু একটা ফোন করে অফিসে। ওর জন্য গাড়ি পাঠানোর কথা। ফোন সেরে মাথা তুলতেই আর মেয়েটিকে খুঁজে পায় না বিশাল জনারণ্যে। মনটা বিষণ্ণ হয়ে যায় ওর। লাগেজটা নিয়ে টানতে টানতে এগিয়ে যায় গন্তব্যের দিকে। পরপর গাড়ি ক্যাব এসে দাঁড়াচ্ছে। সবাই সবার মতো উঠে যাচ্ছে। ওর গাড়িও খুব কাছেই আছে শুনেছে, এসে পড়ল বলে। তার মধ্যেও চোখ দুটো বাতিপাতি করে খুঁজে চলছে তাকে। রিজুর মনে হচ্ছে ভাগ্যে কেবল যেন হারিয়ে ফেলারই যোগ আছে ওর। সেজন্যই হয়তো এত বয়সে ওর কোনো সম্পর্ক পরিণতি পেল না। এইসব নানা ভাবনার মধ্যেই পাশ থেকে একটা ক্যাব আসছে। এমন একটা প্রশ্ন পাশ থেকে আসে ওর দিকে। তাকিয়ে দেখে যাকে খুঁজে চলেছে এক মনে সেই মানুষটা। রিজু বলাই বাহুল্য ভীষণ খুশি। রিজু মাথা নেড়ে বলে, না, অফিস পিক আপ দিয়েছে। রিজুর দিকে ভিজিটিং কার্ড এগিয়ে দেয়। ঠিক তখনই মেয়েটির ক্যাব এসে দাঁড়ায় সামনে। পথের আলাপ যদি সুদূর প্রসারী করার ইচ্ছে হয় কোনো সময়, ভালো লাগবে। বাই। রিজু হতভম্বের মতো কার্ডটা নিয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকে। রিজুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্যাবে উঠে আরেকবার হাত নেড়ে রিজুর চোখের সামনে দিয়ে চোখের বাইরে চলে যায়। রিজু হাতে কার্ডটা নিয়ে ওর সব স্মার্টনেস ধুলো লুটুপুটি দিয়ে সেদিকে হেবলুর মতো তাকিয়ে থাকে একদৃষ্টে। এর মধ্যে রিজুর জন্য নির্ধারিত গাড়ি এসে গেলে উঠে পড়ে তাতে। হাতে কার্ডটা কিন্তু তখনও ধরা। এবার কার্টের দিকে নজর পড়ে ওর। নজর পড়তেই আরেকবার নড়ে চড়ে বসে চরম বিস্মিত রিজু। রিজু হাতে ধরা কার্ডটাই তাকিয়ে রইল কিছুক্ষণ। নাম বৃষ্টি সিনহা। টাপুর আর বৃষ্টি নাম দুটো কত কাছাকাছি। ভাবতে ভীষণ ভালো লাগলো। মেয়েটি একটি কোম্পানির HR পোস্টে আছে। এখনই একবার কল করবে বলে ফোনটা হাতে নিল, কিন্তু ফোনটা হাতে নিয়েও রেখে দিল। ভাবল থাক, এখনই কল করলে যদি ভুল বোঝে, কল করে বলবেও বা কি, বরং কালকে ধীরে সুস্থে কল করা যাবে। বা আদৌ কল করবে কি? কত মানুষের সাথে তো পথে আলাপ হয়, কত সময় এমন কার্ড এক্সচেঞ্জ হয়, কিন্তু দু একটা ক্ষেত্র বাদ দিলে কিছুদিন পর সেগুলোর জায়গা হয় ডাস্টবিন। তারপর মুহূর্তেই ভাবল, কিন্তু এরা তো কেউ বৃষ্টি নয় যে কিনা টাপুর হলেও হতে পারে। যাকে এখন আর বেশি ভেবে কাজ নেই। কালকে বরং নম্রতাকে বলবে ব্যাপারটা। একবার জিজ্ঞেসও করে নেবে খালি কলই করবে নাকি কল করে কোথাও মিট করার কথা বলবে। অনেক সময় খেয়াল করে দেখেছে নম্রতা খুব ভালো সাজেস্ট করতে পারে।
যদিও এমন বিষয় নিয়ে কারোর সাথে কোনোদিন আলোচনার প্রয়োজন হয়নি, কিন্তু এবার রিজু বেশ কনফিউজড। দেখা যাক এক্ষেত্রে নম্রতা কি সাজেস্ট করে। এতক্ষণে জার্নিতে একটি মেয়ের সাথে আলাপ জমিয়েও তার পরিচয় বা আরেকটু বেশি কিছু জিজ্ঞেস করে উঠতে পারল না দেখে নিজেই নিজের ওপর অবাক হয়েছে। এসব তোর বায়ে হাত কা খেল। আজকে কি হয়েছিল কে জানে। এহেন অবস্থায় নিজেকে অপদার্থ ছাড়া আর কিছু ভাবতে পারে না রিজুর নজর যদিও বাইরের দিকে, কিন্তু মনে মনে এমন কত কিছু যে চলছে। গেস্ট হাউসে পৌঁছে সবার আগে মাকে জানিয়ে দিল সব। পারফেক্টলি অল রাইট। ভীষণ ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর্লি ডিনার করে ভাবলো একটা লম্বা ঘুম দেবে, কিন্তু ও বাবা, কোথায় কি, ঘুরে ফিরে খালি কিছু ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে আর মনকে বারে বারে নাড়া দিয়ে যাচ্ছে। দেওয়ালে টাঙানো একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট, বিষয় ঈশ্বর, বারে বারে নজর চলে যাচ্ছে ওদিকে। পরের দিন অফিস গিয়ে ফার্স্ট আওয়ারের অবশ্য ফুরসত পেল খুব কম। দূর থেকে অফিসের বেস্ট বাডি শিপমেন্টের নম্রতাকে হাই করেছে মাত্র। রিপোর্টিংয়ের পরেই পরপর মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ল রিজু। সত্যি কথা বলতে এই সময়গুলোতে মাথায় আর কিছু আসেও না, কিন্তু মিটিং শেষ হতেই মন্দিরের ঘণ্টার মতো একটাই নাম বাজতে লাগলো, বৃষ্টি। তাই সময় নষ্ট না করে লাঞ্চ টাইমে সোজা নম্রতার কিউবিকলে। নম্রতা দেখেই, আরে দাদা, কি খবর? আবার দাদা, সত্যি তোদের নিয়ে আর পারলাম না। নম্রতার ডেস্ক গোছাতে গোছাতে হাসতে থাকে। বাঙালি হওয়ায় অফিসের অনেকেই রিজুকে দাদা বলে ডাকে। না হেসে খেতে চল, এনেছিস কিছু আমার জন্য? নম্রতা বাড়ির খাবার নিয়ে আসে। রিজু ওর হাতের পাও ভাজি খেতে খুব ভালোবাসে। রিজু এলেই ওর জন্য বানিয়ে নিয়ে আসে। দাদার জন্য কিছু না নিয়ে এসে মার খাই আর কি। দুজনে হাসতে হাসতে গল্প করতে করতে ক্যাফেটেরিয়ার দিকে এগোতে থাকে। বকবক করেই চলে নম্রতা। কলকাতায় রিজুর বাড়িতে গিয়েছিল, সেখানে ওর মায়ের হাতে রান্না খেয়ে অভিভূত। সেই কথাই বারে বারে বলতে থাকে। আন্টি মানুষটিও যে একই রকমের ভীষণ ভালো, ভীষণ মাই ডিয়ার, সেটা জানতেও ভোলে না। রিজু কিছুতেই স্কোপ আছে না ওকে বৃষ্টির কথা বলার। কথা বলতে বলতে ক্যাফেটেরিয়াতে গিয়ে বসে। ওদের অফিসের বিশাল বড় ক্যাফেটেরিয়া কাম ক্যান্টিন, পুরোটাই নো স্মোকিং জোন। ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, চারদিকে কাচ দেওয়া। কোনো কোনো কাচ আবার মিরর এফেক্ট দেয়, তার ফলে এরিয়াটাকে আরও বড় লাগে। কি না পাওয়া যায় এখানে। তারপর রিজুর দিকে তাকিয়ে হঠাৎ করে নম্রতার কিছু মনে পড়ে যায়। ও, 1 মিনিট, এই বলে ফোন করে কাউকে বলে ক্যাফেটেরিয়া চলে আসতে। রিজু জিজ্ঞাসু চোখের দিকে তাকালে নম্রতা বলে, আরে দাদা, তোমার দলে লোক বেড়েছে। মানে? এক দিদি জয়েন করেছে এইচআরে, জানো কি? মজার গলায় বলে নম্রতা। রিজু লাবডু বেড়ে যায় যেন একটু, মাথা নেড়ে না বলে খালি। নম্রতাকে নামটা জিজ্ঞেস করতে গিয়েও করে না। মনে পড়ে যায় বৃষ্টির কোম্পানির নাম অন্য, তাই আর বিশেষ উৎসাহ বোধ করল না। এও জানে উৎসাহ দেখালে নম্রতা ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পিছনে লাগবে। খালি জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকে। রিজুর জন্য পাও ভাজির প্লেট সাজাতে সাজাতে নম্রতা বলে, নামটা খুব মিষ্টি। এই পর্যন্ত শোনার পর রিজুর কানে আর কিছু ঢোকে না, যদিও নম্রতা বলেই যায়, কারণ ততক্ষণে দরজা দিকে পেছন করে বসলেও মিরর গ্লাসে চোখ আটকে আছে রিজুর। রিজু হাঁ করে দেখছে ওদের টেবিলের দিকে এগিয়ে আসছে বৃষ্টি সিনহা। রিজুর মনে হলো হাড়টা নির্ঘাত এবার বেরিয়েই আসবে ওর। বৃষ্টিকে দেখতে পেয়ে নম্রতা একগাল হেসে দিল। তারপর রিজুর দিকে তাকিয়ে বিশেষ ইশারায় বুঝিয়ে দিল যে যার কথা বলছিল এসেই। মুখে বলল, আলাপ করে দিই, আমাদের কোম্পানির নতুন এইচআর ম্যানেজার বৃষ্টি সিনহা। যথারীতি এবার বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আর এ হলো আমাদের কোম্পানির মার্কেটিংয়ের মাস্টার ব্লাস্টার রিজু চ্যাটার্জি। মার্কেটিংয়ের হাব অফ দ্য কান্ট্রি আর শ্রীলঙ্কার পুরোটাই ইনি দেখেন, আমাদের সকলের প্রিয় দাদা। তুই থামবি? প্রশস্তি একটু বেশি হয়ে যাওয়ায় একটু অস্বস্তিতে পড়ে যাওয়া রিজু নম্রতাকে চুপ করিয়ে দেয়। বৃষ্টি রিজুর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল, মুখে মুচকি হাসি। ড্যাম স্মার্ট রিজু অস্বস্তিকর অবস্থা থেকে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে। বৃষ্টির সাথে হ্যান্ডশেক করে বলে, ভূগোল বইতে পড়েছিলাম পৃথিবীটা গোল, আজ চাক্ষুষ প্রমাণ পেলাম। বৃষ্টি ওর নামের মতো ঝরঝর করে হেসে উঠল। নম্রতা খানিকটা অবাক বলাই বাহুল্য। আইলা, কি হলো কেসটা? বৃষ্টি খালি চেয়ারটায় বসতে বসতে বলল, বুঝলি না, পৃথিবী গোলের উনি প্রমাণ পেয়ে খুব খুশি। নম্রতা কপট রাগ দেখিয়ে হাতের চামচটাকে ছুরির মতো দুজনের দিকে তাক করে বলল,
ভনিতা না করে বলবে কি কেউ আমায় এই গোল গোল চক্করটা আসলে কিসের চক্কর? এবার রিজু আর বৃষ্টি দুজনেই হেসে ফেলে। বৃষ্টি বলে, গতকাল আমরা দুজনে একসঙ্গে মুম্বাই এসেছি। মানে? উফ, মানে আবার কি, আমরা একই কেবিনের কো প্যাসেঞ্জার ছিলাম, গল্প করতে করতেই এসেছি। নম্রতা যে অবাকের পর অবাক। তার মানে তোমরা দুজনকে চেনো? চিনি বলতে জাস্ট টুকটাক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে, কিন্তু কেউ কারোর পরিচয় জানি না। রিজু বেমালুম চেপে গেল বৃষ্টির ভিজিটিং কার্ডের ব্যাপারটা। বৃষ্টিও কিছু আন্দাজ করে এই নিয়ে মুখ খুলল না। বৃষ্টি ব্যাগ থেকে একটা স্টিলের টিফিন বক্স বের করে নম্রতার দিকে এগিয়ে ধরল। এই যে ধরো, মাকে ফোন করে জানিয়ে দিও যে যথাস্থানে নারকেল নাড়ু পৌঁছে গেছে। নম্রতা জাস্ট হামলে পড়ল যেন কৌটোটার ওপর। আন্টির মনে আছে আমি যে আন্টির হাতের এই জিনিসটা খেতে কত ভালোবাসতাম? ভীষণ উচ্ছ্বসিত নম্রতা সঙ্গে সঙ্গে টিফিন কৌটো খুলে একটা মুখে দিয়ে চোখ বন্ধ করে তার খুব ধীরে ধীরে তার স্বাদ নিতে লাগলো। চোখ খুলল যখন, চোখ তখন ভেজা, বুঝতে অসুবিধা হলো না বৃষ্টির। খুব নরম স্বরে বলল, না মনে থাকার কি আছে, মায়েরা কিছু ভোলে না। তারপর রিজুর দিকে তাকিয়ে মজা করার গলায় বলল, আপনি কি বলেন রিজু? রিজু তখন কিছু বলবে কি, দুজনের কথাবার্তা শুনে খালি আন্দাজ করতে পারছে নম্রতা আর বৃষ্টি একে অপরকে ভালোই চেনে এবং নম্রতা বাঙালিদের নারকেল নাড়ুর বিশাল ফ্যান। ব্যাস, এর বাইরে আর কিছু গেস করা সম্ভব নয় এই সামান্য সময়ের মধ্যে। সেটাই বলে রিজু। ইয়েস, ইউ আর রাইট। আমি আর বৃষ্টি ক্লাস 7 পর্যন্ত একই স্কুলে পড়েছি। খুব ভালো বন্ধু ছিলাম আমরা। ছিলাম বলছি কেন, এখনও আছি। মাঝে কিছু বছর যোগাযোগ ছিল না ঠিকই, কিন্তু এখন আবার যখন দুজন দুজনকে একই অফিসে ফিরে পেলাম, তখন আর আমাদের পাইকে কিরে বল, তাই না? দাদা, মাঝে মাঝে ভাঙা পেন্সিলের মতো বাংলা শুনে তুমি যে হাসো, সেইটুকু তো শিখেছি ওর সাথে থেকেই। কত যাতায়াত ছিল ওদের বাড়িতে। ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি পিওর মহারাষ্ট্রের মানুষ বাংলার সাদা আলুর তরকারি আর লুচির মর্ম বুঝলো কি করে। আমি সিরিয়াসলি খুব অবাক হয়েছিলাম যখন এই খাবারের নামগুলো তোর মুখ থেকে শুনেছিলাম। ভেবেছিলাম হয়তো কোনো রান্নার ব্লগ দেখে শিখেছিস। আচ্ছা, তাহলে এই ব্যাপার। নম্রতা বৃষ্টির দিকে তাকিয়ে হাসতে থাকে, তারপর টপাস করে আরেকটা নাড়ু মুখে ফেলে, যেন ম্যারাথনের ব্যাটনটা ওর হাতে তুলে দিয়ে আর বেশি কথা না বলে আরেকটা নারকেল নাড়ুতে মন দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় নম্রতার। রিজুর অবাক হবার আরও কিছু তখনও বাকি ছিল। আমার বাবার রেলের জব ছিল। আমার ক্লাস 7-এর সময় বাবা নাগপুরে ট্রান্সফার হয়, তারপর মুম্বাই আর আসা হয়নি ফিরে। বাবা চাকরি জীবন শেষ করেও নাগপুরে রয়ে যাই আমরা। ঠিক এমন সময় একটা ফোন আসে নম্রতার। রিজুর দিকে টিফিন কৌটোটা এগিয়ে দিয়ে রিজুকে ইশারা করে নাড়ু তুলে নেওয়ার জন্য। নেটওয়ার্ক প্রবলেমের জন্য কথা বলতে উঠে বাইরে যায় নম্রতা। এই সুযোগ এবার আর হাতছাড়া করতে চায় না রিজু। ফট করে বৃষ্টিকে জিজ্ঞেস করে, আপনার ডাকনাম কি টাপুর? ভীষণ অবাক হয় বৃষ্টি। রিজুর দিকে তাকিয়ে বলে, কেন বলুন তো? রিজু এক ঝলক নম্রতাকে দেখে নেয়, বুঝতে পারে নম্রতা ফোনে বেশ ব্যস্ত, খুব শীঘ্রই ভিতরে আসছে না। তারপর অবাক বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আহ বলুন না, আমার খুব দরকার। বৃষ্টি কেমন যেন নিশিতে পাওয়া মানুষের মতো বলে, আপনি কি কপাল পড়তে পারেন নাকি? টেবিল চাপড়ে খুশিতে উত্তেজিত রিজু বলে, ইয়েস, তার মানে আমি ঠিক গেস করেছি, তাই তো? একই রকম সুরে বৃষ্টি উত্তর দেয়, খুব কাছাকাছি গেছেন, আমি টুপুর। রিজু মুহূর্তের মধ্যে ধরে নেয় টাপুর নয়, নামটা তাহলে টুপুরই ছিল। অনেকদিন আগের ঘটনা বলেও গুলিয়ে ফেলেছে হয়তো। তারপরের মুহূর্তেই লাল তিলটার কথা জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে আটকালো খুব কষ্টে। ভাবলো ওটা পরের দিনের জন্য তোলা থাক। স্বাভাবিকভাবে রিজু ভিতরে ভিতরে উত্তেজনা টকবক করতে থাকে, যদিও তার আজ বাইরে আনে না। মুখে খালি একটা মিটিমিটি হাসি ঝুলিয়ে রাখে। এদিকে আর বিশেষ কিছু না বলে বৃষ্টি ইশারায় নম্রতাকে বলে ওর কেবিনে ফিরে যাচ্ছে। নম্রতা ফোনে কথা বলতে বলতেই ইশারায় বলে একটু অপেক্ষা করতে। বৃষ্টিও ইশারায় জানায় পরে ফোনে যোগাযোগ করে নেবে। তারপর রিজুর দিকে তাকিয়ে, পরে আবার নিশ্চয়ই দেখা হবে, বাই বলে ব্যাগ গুছিয়ে উঠে চলে যায় দ্রুত পায়ে। বৃষ্টির দিকে নজর পড়তে রিজুর কেন জানি মনে হলো বৃষ্টি খুব কষ্ট করে মুখে হাসি এনে ওকে বাই করলো। সেটা খেয়াল করে রিজুর খুশিটা স্বাভাবিকভাবে মিয়ে গেল। বৃষ্টি চলে যাবার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো মুখটা হঠাৎ এমন কালো হয়ে গেল কেন বৃষ্টির? প্রশ্নটা কি খুব পার্সোনাল হয়ে গেল নাকি প্রশ্নটা একটু বেশি তাড়াতাড়ি করে ফেলল? তাহলে কি পরের দিন আর তিলটার প্রসঙ্গ তোলা উচিত হবে? এমন সব রিজুর 7-5 ভাবনার মধ্যে বৃষ্টি ওর দৃষ্টির বাইরে বাঁক নিল।
তারপরেও সেদিকেই তাকিয়ে রইল রিজু। কখন যে নম্রতা ফিরে এসেছে টের পায়নি। ওর মুখের সামনে মজা করে একটা চুটকি দিল নম্রতা। নম্রতা চুটকিতে বাস্তবে ফিরল রিজু। রিজুর অন্য মনস্কতায় নম্রতা বেশ মজা পেল। ক্যা দাদা, আজ মাস্টার ব্লাস্টার কি বোল্ড আউট? হাত ধরে টেনে পাশের চেয়ারে নম্রতাকে বসিয়ে রিজু জিজ্ঞাসা করল, তুই সব জানিস ওদের কথা? সব না হলেও খানিকটা। কেন? রিজু নিজেকে একটু গুছিয়ে নেয় মনে মনে। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পাওভাজির সবজির মধ্যে চামচটা নিয়ে রিজু নাড়াচাড়া করতে থাকে। কি বলবে, কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছে না। নম্রতা রিজুকে চুপ করে থাকতে দেখে বুঝতে পারে বিষয়টা বেশ সিরিয়াস। নম্রতা চুপচাপ নিজের খাবারটা খেতে থাকে, রিজুকে সময় দেয়। এরই ফাঁকে ডেসপ্যাচের ভিঘ্নেশ, লজিস্টিকের সানি এসে হাসি মুখে হাজির। চেয়ার টেনে বসে পড়ে দুটোতেই। আরে দাদা, তুমি শুনছি এখানে শিফট হয়ে যাচ্ছ? আনমাইন্ডফুল রিজু ঝটফট নিজের ছন্দে ফেরে। হলে খুব চাপে পড়ে যাবি বল। সানি হাসতে হাসতে বলে, সে তো একটু পড়বই। 2000 কিলোমিটার দূরে বসে যেভাবে তুমি চাপ দাও, এখানে থাকলে তো হয়ে গেল। এই বলে জিভ বের করে মরে যাওয়ার ভঙ্গি করে সানি। তাই দেখে সকলে হাসতে থাকে। রিজুর সাথে অফিসের সকলের সাথে সম্পর্ক খুব সুন্দর, শুধু একজনের সাথে ঠিক বনে না ওর। রিজু পিঠ চাপড়ে দেয় সানির, হাসতে হাসতে বলে, তোদের এই কষ্টের কথা ভেবেই তো পুরোপুরিভাবে শিফট করছি না রে। কলকাতা মুম্বাই মিলিয়ে মিশিয়ে থাকবো। আমার কষ্ট হবে হোক, তোরা তো কিছুটা রেহাই পাবি। ভিঘ্নেশ জিজ্ঞাসা করে, একেবারে কোম্পানির বিজনেস অ্যাপার্টমেন্টেই উঠেছ নাকি এবার? না, শুনলাম ওটায় কিছু কাজ করানোর আছে। কোম্পানির গেস্ট হাউসে আছি আপাতত। আরও এদিক ওদিকের টুকটাক কথাবার্তার পর ওরা দুজন চলে যেতেই রিজু কোনোরকম ভনিতায় না গিয়ে এক প্রকার দুম করেই নম্রতাকে জিজ্ঞেস করে বসে, বৃষ্টির গালে কি কোনোদিন একটা লাল তিল ছিল রে? নম্রতার মুখ দেখে বোঝা যায় সে এমন প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ও খুবই বিস্মিত, কিছু একটা বলতেই যাবে এমন সময় অ্যাকাউন্টসের অঙ্কুশ ভাটিয়া হনহন করে ওদের টেবিলের দিকে এগিয়ে আসে। এই সেই রিজুর কলিগ অঙ্কুশ। এই ছেলেটার সাথে রিজুর বিশেষ জমে না। কি যে রিজুর প্রতি বিদ্বেষ আছে কে জানে। কিছুদিন আগে পর্যন্ত প্রায় প্রতি মাসে ওর এক্সপেন্ডিচার বিল ক্লিয়ার করতে ইচ্ছে করে দেরি করত। রিজুকে বিশাল টেরিটরি দেখতে হয়, প্রচুর ট্যুর করতে হয় স্বাভাবিকভাবেই। ওর পুরো ট্যুর প্ল্যান, সব কিছুর বিল একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তবুও সব কিছু জেনে শুনেও ব্যাটা একটার পর একটা ফ্যাকড়া তুলত। আর সহ্য করতে না পেরে ওদের মার্কেটিং হেডকে বিষয়টা জানায় রিজু। তারপর থেকে আর অবশ্য ঝামেলা করছে না। রিজু খেয়াল করলো ওকে দেখেও না দেখার ভান করে নম্রতাকে জিজ্ঞেস করলো, বৃষ্টি এসেছিল এখানে? এসেছিল, চলেও গেছে। কোনো মানে আছে? আমায় বললো কেবিনে আছে, সেখানে গিয়ে দেখলাম নেই। লাঞ্চ টাইমে মাঝে মধ্যে তো তোমার সাথে এখানে থাকে, তাই ভাবলাম এখানে পাবো হয়তো। ফোনটাও ধরছে না এখন, কোথায় গেছে জানো? নম্রতা ওর স্বভাবসিদ্ধ মজা করার ভঙ্গিতে অঙ্কুশকে বলল, ধারে কাছে তো নেই, দেখছো না চারিদিকে বড্ড শুকনো। অঙ্কুশ যে ওর কথায় মোটেও মজা পেল না বোঝা গেল। বিরক্ত মুখ নিয়ে যেমন হনহন করে এসেছিল তেমনি হনহন করে বেরিয়ে গেল। এবার নম্রতাকে একটু চিন্তিত দেখা গেল। ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে নিজের মনেই বলল যে কেবিনে ফিরছে, ওখানে নেই। গেল কোথায় মেয়েটা? তারপর হঠাৎ কিছু যেন মনে পড়ে গেছে। এমন করে রিজুর দিকে তাকিয়ে বলল, দাদা, কি যেন লাল তিলের কথা বলছিলে তুমি? মেমোরি যদি ধোকা না দেয় তাহলে সেটা ডান গালে থাকার কথা। নম্রতা একটু চুপ করে থাকলো, নজর যদিও রিজুর দিকে সরাসরি। হঠাৎ তিলের কথা মাথায় এলো কেন? এ নিয়ে কিছু জানতে চেয়েছিলে নাকি ওর কাছে? না, তবে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো নম্রতা। তারপর উদ্গ্রীব হয়ে জানতে চায়, তবে কি? একটু ডিটেলে বলো প্লিজ। ওর ডাকনাম টাপুর কিনা জানতে চেয়েছিলাম। একটু অপরাধী গলায় বলে রিজু। চেয়ারে পিঠ এলিয়ে দেয় নম্রতা। গাল ফুলিয়ে বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। এবার বুঝলাম। জিজ্ঞাসু রিজু তাকিয়ে থাকে নম্রতার দিকে। নম্রতা সহসা চুপ করে যায়। এবার রিজু ব্যগ্র হয়ে জিজ্ঞেস করে, যেটা বুঝলি সেটা আমাকেও বোঝা প্লিজ। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে নম্রতা বলে, টাপুর ওর দিদির নাম, এবং যে তিলটার কথা বলছো সেটা টাপুরেরই। ও, আই সি। ওরা কি টুইন্স? না, প্রায় 5 বছরের গ্যাপ। তবে দুজনের সব কিছুতে ভীষণ মিল। সেটাই তো দেখছি। কিন্তু তুমি এবার বলো তো, বৈশাখের দিকে টাপুর দিকে কেমন করে চিনলে?
রিজু স্মৃতি ঝাঁপি থেকে খুব যত্ন করে তুলে নিয়ে আসে সেদিনের সেই ট্রেন যাত্রার কথামালা। সবটুকু শুনে নম্রতা বলে, আচ্ছা, তুমিই তাহলে বৈশাখীদির ভিনদেশি তারা? একই সাথে ভীষণ এক্সাইটেড ও বিস্মিত নম্রতার মুখে ভিনদেশি তারা শব্দটা শুনে রিজু স্বগতোক্তি করে, ভিনদেশি তারা? নম্রতা সেটা বুঝতে পেরে বলে, এই ওয়ার্ডটা আমি শুনেছি বৃষ্টির থেকে। দিদি নাকি এই ওয়ার্ডটাই প্রথম বলেছিল তোমার কথা বলতে গিয়ে। কেমন যেন এক ছেলে মানুষই পেয়ে বসে রিজুকে, পরপর জিজ্ঞেস করতে থাকে, আর আর কি বলেছিল? এই এখনও কোথায় আছে রে? বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই। রিজুর শেষ প্রশ্নটায় স্বভাবতই গলার স্বরে একটু উদাসী ভাব আসে। আর বিশেষ কিছুই বলেনি। আসলে যখন ঘটনাটা হয়েছিল আমরা তো তখন অনেকটা ছোট, তখন কিছুই আমরা জানতাম না। পরে শুনেছি দিদির বিয়ের আগে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওর কাউকে পছন্দ কি না, তখন বড়দের না বললেও চুপি চুপি নাকি বৃষ্টিকে বলেছিল তোমার কথা, এবং আফসোস করেছিল তোমায় ফোন নাম্বারের বদলে অ্যাড্রেসটা দেওয়ার কথা কেন মাথায় আসেনি। রিজু চুপ করে থাকে সব শুনে। ওকে চুপ করে থাকতে দেখে নম্রতা আবার ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজার ছলে বলে, যাক বাবা, অঙ্কুশ এ যাত্রায় বেঁচে গেল। আমি তো ভাবছিলাম অফিসে না একটা সোর্ড ফাইটিং হয়ে যায়। কেন রে? বলেই রিজু হাসতে হাসতে বলে, ও বুঝেছি, পুরোটা মোটেও বোঝনি, শোনো আমার থেকে। রিজু যথারীতি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে। নম্রতা বলে চলে, বৃষ্টি যে ইনস্টিটিউট থেকে MBA পাস আউট, সেখানকার অ্যালুমিনি কমিটিতে অঙ্কুশ আছে। কোনো এক অনুষ্ঠানে টাপুরকে দেখে তখন থেকে নাকি অঙ্কুশ ইট পেতে রেখেছে। বৃষ্টি নিজে মুখে বলেছে ইট নাকি বিশেষ সরেনি, কিন্তু হাব ভাব করে যেন ও বৃষ্টির বিরাট কাছের মানুষ। রিজুর খুব হাসি পায়। সেটা নম্রতার বলার ধরন দেখে নাকি অঙ্কুশের এমন অবস্থার কথা শুনে সেটা বোঝা খুব মুশকিল। এমন সময় নম্রতার ফোন আসে। রিজুকে স্ক্রিনটা দেখায় বৃষ্টি কলিং। নেটওয়ার্ক সমস্যার জন্য নম্রতা ফোনটা নিয়ে বাইরে চলে যায়। একা রিজুর কেমন যেন একটা মিক্সড ফিলিং হচ্ছে এই মুহূর্তে। ভিনদেশি তারা হয়ে টাপুরের জীবনে ওর রয়ে যাওয়ার কথা শুনে বেশ একটা ভালো লাগার ফিলিংস হচ্ছে। আবার পর মুহূর্তে ওর বিয়ের কথা মনে পড়লেই কেমন যেন একটা মন খারাপও করছে। কিন্তু যুক্তিবাদী রিজুর মন বলছে, মন কেন খারাপ করছো? বিয়ে হয়ে যাওয়াটাও তো খুব স্বাভাবিক। নম্রতা ফিরে এসে দেখে রিজু গালে হাত দিয়ে বসে আছে মাথা নিচু করে। পা দুটোর অতিরিক্ত নাচা বলে দিচ্ছে রিজু মনে মনে খুব অস্থির। তাই দেখে নম্রতার রিজুর একটু লেকপুল করতে ইচ্ছে করল। তাই সে খুব গম্ভীরভাবে ব্যাগ গোছাতে গোছাতে শান্ত কণ্ঠে বলে, চলো এবার। গালে হাত দিয়ে আর সুখী বিবাহিত নারী নিয়ে বেশি ভেবে কাজ নেই। আর পা দুটো এবার থামাও দেখি। অফিসে যুদ্ধ না হোক ভূমিকম্প হয়ে যাবে তো দেখছি। রিজু নম্রতার কথায় হাসতে থাকে। তাই দেখে নম্রতাও হেসে দেয়। পরক্ষণেই সিরিয়াস হয়ে যায়। বৃষ্টি বেরিয়ে গেছে হাফ ডে CL নিয়ে। রিজুও মুহূর্তে সিরিয়াস। কেন রে, কিছু প্রবলেম? এই তো বলে গেল প্রচুর কাজ পেন্ডিং হয়ে আছে। বুমবুমের স্কুল থেকে ফোন এসেছে। মুখে কথা কম বলে, কিন্তু বড্ড দুরন্ত। আজ আবার কার সাথে মারপিট করেছে কে জানে। বুমবুম? নম্রতা রিজুর দিকে তাকিয়ে বলে, বৃষ্টির ছেলে। বৃষ্টির ছেলে? ওকে দেখে তো মনে হয় না ও ম্যারিড। কেন দাদা, বিয়ে করলে কি কোনো না কোনো সাইন শরীরে নিয়ে ঘুরতেই হবে? অল্প হাসতে হাসতে প্রশ্নটা শুধু রিজুর দিকেই নয়, পুরো সমাজের দিকেই যেন ছুড়ে দেয়। রিজু একটু অপ্রস্তুত হয়ে যায় নম্রতার প্রশ্নে। আরে না না, সেটা নয়। যাকে চল। দুজনে করিডোর দিয়ে হাঁটতে থাকে। লিফটে উঠে নম্রতা রিজুর চোখে চোখ রেখে স্মিত মুখে কিন্তু তৃপ্ত গলায় বলে, দাদা, বৃষ্টি সিঙ্গেল মাদার অ্যান্ড আই সেলুট হার ফর দিস। রিজু হঠাৎ তাকিয়ে দেখে ওর সামনে টাপুর আর বৃষ্টি। টাপুরের মুখে বৃষ্টির মুখটা যেন কেটে বসানো। খালি ওই ছোট্ট তিলটা না থাকলে পুরো বদলা বদলি করে নেওয়া যায়। বৃষ্টির কোলে বুমবুম, কাঁধে মাথা রেখে ঘুমে কাতর। ওর ঘরে ওদের দেখে বেশ চমকে যায়। কিছু হয়েছে নাকি? বুমবুম ঠিক আছে তো? রিজু, তোমার দেখে আমার দিকে নজরই নেই। কতদিন পর দেখা। কথা নেই বার্তা নেই। টাপুর কি করে যে এমন অর্বাচীনের মতো কথাগুলো বলে। খুব অবাক লাগলেও রিজু গুরুত্ব দেয় না সে কথায়। ওর নজর বৃষ্টি আর বুমবুমের দিকে। বৃষ্টি কেমন এক অপরাধীর মুখ করে ওর দিকে তাকিয়ে। এমন সময় অঙ্কুশ এসে উপস্থিত। কি হলো, আর কতক্ষণ? কতক্ষণ মানে? অঙ্কুশ ছোট্ট করে ধাক্কা দেয় রিজুকে। ধরফর করে উঠে বসে রিজু। দেখে মা দাঁড়িয়ে, মুখে মিটিমিটি হাসি। বুঝতে পারে স্বপ্ন দেখছিল। অনেক খাটনি গেছে ঘুমের মধ্যে বকবক করে। এবার উঠে ফ্রেশ হন রিজুবাবু। এই বলে মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাসতে থাকেন।
রিজু মাকে জড়িয়ে ধরে। ব্রেকফাস্ট টেবিলে রিজু টোস্টে পিনাট বাটার লাগাতে লাগাতে মা খেয়াল করে ছেলে নিউজ পেপারটা চোখের সামনে ধরে থাকলেও মন অন্যদিকে। ছেলে কোনো না কোনো কারণে ঘেটে আছে, বুঝতে পারছেন উনি। বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনার জন্য খাবারের প্লেটটা ছেলের দিকে এগিয়ে দিয়ে খুব আলতো করে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? রিজু মায়ের কথায় পেপারটা নামিয়ে রেখে ব্রেডে কামড় বসায় একটা, তারপর সরাসরি মাকে বলে, মা, তোমার টাপুরকে মনে আছে? টাপুর? একটু টেনে উচ্চারণ করেন নামটা। এর মধ্যে যে উনি স্মৃতি হাতড়েছেন বোঝা গেল। সেই যে ট্রেন, বাবার মেয়ে ছিল আমাদের সাথে। ও, সেই মেয়েটি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খুব সুন্দর গান শুনিয়েছিল, ভারী মিষ্টি মেয়ে। বাবা ভদ্রলোক রেলে ছিলেন, তাই না? নাগপুরে নেমে গেছিলেন ওরা। হ্যাঁ, তো কি হয়েছে? দেখা হয়েছে নাকি তোর সাথে? পরের কথাগুলোই স্বাভাবিকভাবেই মায়ের গলায় উত্তেজনা টের পাওয়া গেল কিছুটা। কিছুদিন হলো রিজু মাকে নিয়ে এসেছে, শিফট করেছে বিজনেস অ্যাপার্টমেন্টে। এর মধ্যে আরব সাগরে অনেক জোয়ার ভাটা খেলেছে, জল বেড়েছে কমেছে, মাকে জানায়নি কিছু। আজকে এতদিন পর প্রসঙ্গ তুলল। তবে ওর সাথে নয়, ওর বোন টুপুর, বৃষ্টি, ওর সাথে দেখা হয়েছে। শুধু দেখা নয়, আমরা একই কোম্পানিতে আছি। আচ্ছা। মা বেশ অবাক। এরপর মাকে সেদিনের ট্রেন আলাপ থেকে শুরু করে পুরোটাই প্রায় জানায়। ট্রেনে দেখার পর কি করে আবার নম্রতার মাধ্যমে অফিসে দেখা হয়ে আলাপ হওয়া, নতুন করে জানতে পারা টাপুর আর বৃষ্টি দুই বোন। হাসি থেকে শুরু করে কথা বলার ধরন, সব কিছুতেই ভীষণ মিল দুজনের মধ্যে। খালি ওই লাল তিলটাই যা মিসিং, ওটাই যেন ওদের মধ্যে একমাত্র ফারাক তৈরি করেছে। জানালো টুপুর ম্যারেড, বিদেশে সেটেলড, আর সাথে সাথে এটাও জানালো টুপুর বৃষ্টি সিঙ্গেল মাদার। এই কথা শোনার সাথে সাথে মায়ের চোখে বৃষ্টির জন্য সম্ভ্রম জেগে উঠল। সেটা বুঝতে পারল রিজু। সেটা দেখে রিজু বলে, জানো মা, বুমবুম হাতে পায়ে খুব চঞ্চল। কত বয়স? ওই 5 বছর। দেখেছিস ওকে? মাথা নেড়ে হ্যাঁ করে রিজু। কাছেই থাকে নাকি? খুব দূরে নয়, একসাথে অফিস থেকে বেরোলে ক্যাব শেয়ার করি। বাড়িতে নিয়ে গেছে কফি খাওয়াতে বার কয়েক, তখন দেখেছি। মা চুপ করে থেকে রিজুর দিকে কফি এগিয়ে দেন। রিজু কফির কাপে একটা চুমুক দিয়ে আবার শুরু করে, জানো, বুমবুম খুব সেন্সিটিভ বাচ্চা, কিন্তু ওর অদ্ভুত একটা অসুখ আছে। ওর ব্রেনে নাকি ভোকাবুলারি তৈরি হয় না, কথা খুব কম বলে। যখন সব কিছু এক্সপ্রেস করতে পারে না ঠিক করে, তখন হাইপার হয়ে ওঠে। এজন্য কিছু থেরাপি চলছে। বিশেষ করে বাবা এই বিষয়টা নিয়ে কেউ কিছু বললে বড্ড বেশি হাইপার হয়ে যায়। ভগবান জানেন কেন। সেদিন তো কোন বন্ধুকে নাকি জলের বোতল দিয়ে মেরে মাথা ফুলিয়ে দিয়েছে। ওকে খালি জিজ্ঞেস করেছিল তোর বাবার নাম কি। স্কুল থেকে পারলে তো সেদিনই টিসি দিয়ে দেয়। অনেক কষ্টে ম্যানেজ করেছে বৃষ্টি। কেন যে এমন হয়? ও তো কোনোদিন বাবা বলে আলাদা করে কারো স্নেহ পায়নি। বৃষ্টি তো ওর সব, কোনো খামতি রাখে না বুমবুমের। তাও শুনে স্বাভাবিকভাবে মায়ের মুখ দিয়ে বেরিয়ে আসে, আহারে, আমার কি মনে হয় জানিস? মনে হয় বন্ধুর বাবাদেরকে দেখে ওর মধ্যে এই কষ্টের জায়গাটা তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে আশা করা যায় ঠিক হয়ে যাবে। বুমবুমের চোখ দুটি ভারী মায়াবী, দেখলেই তোমার মায়া হবে। দারুণ ছবি আঁকে। আর জানো, খুব মন দিয়ে যখন কোনো কাজ করে মুখ দিয়ে এখনো লালা পড়ে। আর সেটা যদি তুমি নোটিশ করিয়ে দাও, কি যে লজ্জা পায়। তখন খুব চটকু মটকু করে দিতে ইচ্ছে হবে তোমার। এত সুইট, আমার সাথে খুব ভাব। এই কথাগুলো বলতে বলতে রিজু যেন বুমবুমের মধ্যে হারিয়ে যায়। আরও অনেক কথা শেয়ার করে মায়ের সাথে। শুধুমাত্র অঙ্কুশের সাথে বৃষ্টির রহস্যময় সম্পর্কটা এগিয়ে গেল সন্তর্পণে। বললেও যদিও কিছু হতো না, ওর মা খুবই আধুনিক মনস্ক। কিন্তু কেন যে ও বলল মাকে, সেটাও নিজেও জানে না। বিরক্ত লাগলো ওর। বিশেষ করে কিছুদিন আগের পার্টিতে অঙ্কুশের বৃষ্টির ওপর মাতব্বরি দেখে বহুত মটকা গরম হয়ে যাচ্ছিল। বৃষ্টি কি খাবে, কতটা খাবে, কতক্ষণ পার্টিতে থাকবে, সব কিছুতেই ওর খবরদারি। দেখছিল বারে বারে বৃষ্টি তাড়াতাড়ি চলে যেতে চাইছে, ও কিছুতে যেতে দিচ্ছে না। যতবার বৃষ্টি বলছে বুমবুম কাঁদবে, অশান্ত হয়ে উঠবে, অঙ্কুশ যেন শুনেও শুনছে না, বারে বারে ওকে আটকানোর চেষ্টা করছে। রিজুরও আর ভালো লাগছিল না, ভাবছিল এবার ও বেরিয়ে যাবে। বৃষ্টিকে বলল সে কথা। শেষে অঙ্কুশের চোখ বাঁচিয়ে বৃষ্টি যখন সকলকে বাই করে রিজুর সাথে বাইরে বেরোতে যাবে, ঠিক নজরে পড়ে যায় অঙ্কুশের। দ্রুত এগিয়ে এসে বৃষ্টিকে এক হাতে দিয়ে জড়িয়ে ধরে বলছে, আরে দাঁড়াও না, একটু কাঁদলে কেউ মরে যাবে না, একটু কাঁদুকো।
বৃষ্টির চোখে তখন আগুন জ্বলতে দেখেছে রিজু। বৃষ্টি এক ঝটকায় ওর হাত কাঁধ থেকে সরিয়ে নেয়, ওর দিকে আঙুল তুলে ক্রুদ্ধ নাগিনীর মতো বলে, হাউ ডেয়ার ইউ! আর কোনোদিন আমার বুমবুমকে নিয়ে এমন কথা বলার চিন্তা দুঃস্বপ্নেও এনো না মিস্টার অঙ্কুশ ভাটিয়া। শুনে অঙ্কুশ একটা বিশ্রী মুখভঙ্গি করে বৃষ্টিকে আর কিছু বলতে না দিয়ে ওখান থেকে পালিয়ে বেঁচেছিল। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়েছিল বৃষ্টি। দৌড়ে গিয়ে ওর সাথে শেষ মুহূর্তে লিফটে উঠছিল রিজুও। লিফটে একটাও কথা বলে না বৃষ্টি, দু চোখ তখন ওর নাম সার্থক করে চলেছে। লিফট থেকে নেমে ফোনটা হাতে নিয়ে ক্যাব অ্যাপ খুলতে যেতে রিজু বলে, আমি বুক করছি। নো, আমারটা আমিই পারবো, থ্যাঙ্কস। খুব কঠিন গলায় বলেছিল বৃষ্টি। নিজের মতো ক্যাব বুক করে রিজুর দিকে না তাকিয়ে শটান বেরিয়ে যায় রিজুর চোখের সামনে থেকে। পরের দিন অবশ্য রিজুর কাছে আন্তরিকতার সাথে সরি বলেছিল ওর বাজে বিহেভিয়ারের জন্য। তারপরেও তো কানাঘুষোয় শুনছে অঙ্কুশ বলছে বৃষ্টি ওকে বিয়ে করতে রাজি হয়েছে। কথাটা কতদূর সত্যি জানা নেই যদিও। এখন আবার মনে পড়তে অঙ্কুশের ওপর মাথাটা গরম হয়ে যাচ্ছে রিজুর। রাগটা হঠাৎ করে ওর নিজের ওপর এসে পড়ে এবার। ওর এত মাথা ব্যথা কিসের? সেদিনের বিষয়টা তো সম্পূর্ণ ওদের ব্যক্তিগত। ও কেন উপযাজক হয়ে বৃষ্টির সাথে নিচে নেমে গেছিল? শুধুমাত্র কি দুজন ভালো বন্ধু হয়ে উঠছে দ্রুত সেজন্য? নিজেও বুঝতে পারছে না কেন। বৃষ্টি তো নয়, বৃষ্টি দিদির জন্যই তো ওর ফিলিংটা। তাহলে কি শুধুই বুমবুম, নাকি অন্য কিছু অনুভূতি ওর মধ্যেও বেড়ে উঠছে? ওদের দুজনকে একসাথে দেখলে, হেসে হেসে কথা বলতে দেখলে ওর এত অসহ্য লাগে কেন? শুধুমাত্র অঙ্কুশকে সহ্য করতে পারে না বলে? টাপ্পুরের সাথে যোগাযোগ করলি নাকি তুই? মায়ের কথায় সম্বিত ফিরল রিজুর। কিন্তু করে রিজু বলল, সোজাসুজি বৃষ্টিকে জিজ্ঞাসা করার আগে সোশ্যাল মিডিয়াতে খুঁজেছিলাম। পেয়েছিস? খুব শান্ত গলায় মা জিজ্ঞেস করেন। পেয়েছিলাম, ইনবক্সও করেছিলাম। এতটুকু বলে রিজু চুপ করে যায়। মা কিছু না বলে ছেলেকে সময় দেন। কিছুক্ষণ পর রিজু বলে, ইনবক্সে দু একটা খুব মামুলি কথা হয়, সেই কথার ফাঁকে জানায় ও হ্যাপিলি ম্যারিড। বুঝতে পারলাম ও কি বলতে চায়, আর ডিস্টার্ব করিনি ওকে। পরে বৃষ্টিকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল একই কথা। নিজেদের নিয়ে নাকি খুব ব্যস্ত থাকে, শেষ 3 বছর দেশেও আসেনি। ওদের বাবা মারা গেছেন বেশ কয়েক বছর, একা মা বেঁচে, কঠিন রোগে ভুগছেন, কিন্তু মায়ের সাথে ফোনে যেটুকু নাকি যোগাযোগ। আর ছেলেটার বাড়ির? ধুর, অত শত জিজ্ঞাসা করিনি। ভালোই করেছিস, বুমবুমকে খুব দেখতে ইচ্ছে করছে, নিয়ে আসিস তো একদিন। বৃষ্টির মায়ের খুব খারাপ অবস্থা, সেখানে গেছে ওরা, ফিরুক, নিয়ে আসবো একদিন। বৃষ্টি ফিরল সপ্তাহ খানেক পর। মায়ের অন্তিম কাজ সেরে ওরা যেদিন ফিরল সেদিন সকাল থেকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। তার মধ্যে রিজু গেল ওর ফ্ল্যাটে, কারণ বুমবুম সে রিজু আঙ্কেলের সাথে দেখা করার জন্য বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছে। পই করে বলে রেখেছিল এয়ারপোর্টে ওকে আনতে না গেলে কিন্তু রিজু আঙ্কেলের নাকি আর রক্ষে নেই। বৃষ্টি হচ্ছে জানতে পেরে বৃষ্টি বুমবুমের দোহাই দিয়েই রিজুর এয়ারপোর্টে আসা তো আটকেছে, কিন্তু ওদের ফ্ল্যাটে যাওয়া আটকাতে পারেনি। ওরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই রিজু গিয়ে হাজির। বৃষ্টি ওকে দেখে একেবারে তোমায় না আসতে বারণ করেছি? বাইরে দাঁড়িয়ে রিজু রেইনকোট খুলতে খুলতে বলে, কই না তো, তুমি তো এয়ারপোর্ট যেতে বারণ করেছিলে, এখানে আসতে তো নয়। কি বলো বুমবুম বাবু? বুমবুমের মজা দেখে কে? দৌড়ে এসে সে রিজুর কোলে কাঁখে চড়ে। আদর করতে গিয়ে লালা দিয়ে রিজুর মুখ মাখিয়ে একেবারে অস্থির। রিজুর তাই নিয়ে কোনো হেলদোল নেই, ও বেশ এনজয় করছে, বোঝা যাচ্ছে। বৃষ্টি আরও কিছু বলতে গিয়েও ওদের দুজনের কাণ্ড দেখে চুপ করে যায়। ক্লান্ত বুমবুম সন্ধ্যার পরে ঘুমে কাদা। ডাইনিং হলে দুজনের সামনে দ্বিতীয় দফা কফি কাপ। ঘরে যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে। নিস্তব্ধতা ভাঙল বৃষ্টি। খুব কষ্ট হচ্ছে জেনে। এতদিন বলনি কেন? মাকে জানাতে চাইনি। মায়ের হার্ট ভীষণ উইক ছিল, তাই দিদি সেজে অভিনয়টা আমি চালিয়ে গেছি। মা এইসব ফোন বা সোশ্যাল মিডিয়াতে একদমই আপ টু ডেট ছিল না। বলতে পারো মায়ের সেই অজ্ঞতার সুযোগ নিয়েছি আমি। জানি না ঈশ্বর আমায় ক্ষমা করবেন কিনা, কিন্তু আমার কোনো পাপবোধ নেই এর জন্য। অন্তত একজন মৃত্যু পথযাত্রীকে একটু হলেও তো কম শোক দিতে পেরেছি। মা আজকে নেই, আর লুকিয়ে রাখবো কিসের জন্য? তাই আবার নিস্তব্ধতা ঘিরে ধরে চারপাশ। এবার সে স্তব্ধতা ভাঙে রিজু। কি করে হলো? রোড অ্যাক্সিডেন্ট। জিজু দিদি একই সাথে। তারপর আমতা আমতা করে বলে, আরেকটা কথা। জিজ্ঞাসু চোখে তাকায় রিজু। এবার একটু সময় নেয় বৃষ্টি। আস্তে আস্তে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। দেখে বৃষ্টিটা প্রায় ধরে এসেছে। বলে, বৃষ্টিটা ধরেছে, আন্টি একা আছেন অনেকক্ষণ। রিজু বুঝতে পারে বৃষ্টি কিছু এড়িয়ে যেতে চাইছে। ও একদম মুখোমুখি গিয়ে দাঁড়ায় বৃষ্টির। আগে কমপ্লিট করো, কি বলতে বলতে থেমে গেলে। গলাটা একবার পরিষ্কার করে নেয় বৃষ্টি। তারপর রিজুর চোখে চোখ রেখে বলে,
দিদির মা হওয়ার অসুবিধা ছিল। কয়েক মাস পর দেশে ফিরে বুমবুমকে ওদেরই অ্যাডাপ্ট করার কথা ছিল। ওদের অপূর্ণ ইচ্ছেটা আমি ফুলফিল করতে চাই। কেউ জানে না এসব কিছু। বৃষ্টি রিজুর দিকে গভীরভাবে একবার তাকায়, তারপর একটু থেমে আবার বলে, একমাত্র নম্রতা জানে। একটার পর একটা ঝটকা দিয়ে চলে বৃষ্টি। রিজু অটুট হয়ে সব শুনতে থাকে। মুখ দেখে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। সেদিকে তাকিয়ে বৃষ্টি জিজ্ঞাসা করে, খুব কষ্ট হচ্ছে তোমার দিদির জন্য, তাই না? সত্যি কথা শুনবে? অবশ্যই। কষ্ট ঠিক হচ্ছে না, তবে একটা খারাপ লাগার ফিল তো হচ্ছেই। আমি নিজেও খুব অবাক হচ্ছি আমার এমন ফিলিংসে। আসলে এখন বুঝতে পারছি ওর প্রতি যেটা ছিল সেটা একটা ইনফ্যাচুয়েশনই ছিল, যাকে আমি ভালোবাসা বলে ভাবতাম। কেন এমন মনে হলো? টু বি অনেস্ট, যদি ওকে আমি ভালোবাসতাম তাহলে ওর মৃত্যুর খবর শোনার আগেও ওর সুখী বিবাহিত জীবনের খবর শুনে ওকে হারিয়ে ফেলার একটা যন্ত্রণা অনুভব করতাম। কিন্তু ট্রাস্ট মি, মনটা একটু সময়ের জন্য খারাপ হয়েছিল খালি। খুব সহজেই আমি মনকে বুঝিয়েছিলাম ওর বিয়ে হয়ে যাওয়াটাই স্বাভাবিক, আর ওর মতো মেয়ে সুখী হওয়াটাও অসম্ভব তো নয়। আর এই মুহূর্তে একজন পরিচিত মানুষ অসময়ে চলে গেছে জানলে ঠিক যতটা খারাপ লাগা উচিত, আমার সেই খারাপ লাগাটুকুই হচ্ছে শুধু। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রিজু, তারপর আবার বলে, তুমি আমায় হয়তো খারাপ ভাবছো। হয়তো কেন, নিশ্চয়ই সেটাই ভাবছো, কিন্তু কিছু করার নেই। আমি ভণ্ডামি পছন্দ করি না, করতেও পারি না। দুজনে আবার কোনো কথা না বলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। রিজু ঘড়ির দিকে একবার তাকিয়ে কাল অফিসে দেখা হবে বলে দরজার দিকে পা বাড়ায়। এমন সময় জানলার দিকে তাকিয়ে বৃষ্টি ডাক দেয় ওকে, রিজু। রিজু কোনো কথা না বলে ওর দিকে ঘুরে তাকায়। কিছু নির্বাক মুহূর্ত কাটে। হঠাৎ করে বৃষ্টি বলে, যদি আমি কসমেটিক সার্জারি করিয়ে একটা লাল তিল গড়িয়ে নিই গালে, আমায় তুমি আপন করে নেবে রিজু? রিজু একটু হেসে বলে, না। দেখলে তো, এখনও তুমি দিদিকে ভালোবাসো, সেটা তুমি নিজেও জানো না। কান্নায় গলা বুজে আসে বৃষ্টির। এবার রিজু একটু এগিয়ে যায় বৃষ্টির দিকে। টাপুর থাকুক টাপুরের জায়গায়, তুমি টুপুর হয়ে আমার জীবনে আসবে বৃষ্টি, কারোর বিকল্প হিসেবে নয়। আমি তোমার তুমিটাকেই চাইছি, টুপুর হয়ে ধরবে আমার হাতখানা। এই বলে রিজু ওর ডান হাতটা বাড়িয়ে দেয়। বৃষ্টি যেন এমনই এক ভরসার হাতের অপেক্ষায় ছিল। রিজু বলে ছিটকে এসে জড়িয়ে ধরে ওকে। রিজুর বুক আর বাণিজ্য নগরী একই সাথে ভিজতে থাকে বৃষ্টিতে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।